সবাইকে শুভ সকাল। আজকে আমাদের ক্লাসটা হবে বাংলা নিয়ে, বাংলা ব্যাকরণ নিয়ে, এবং আমাদের ক্লাসটা কন্ডাক্ট করবেন ফরহাদ রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এর আগে আমরা 15 মিনিটে একটা কুইক টেস্ট নিব, গ্রুপ স্টাডির মতন এবং বিগত ক্লাসের মতন। তো সেখানে তোমাদের 30টা এমসিকিউ থাকবে বাংলা বিষয়ে, এবং প্রতিটা পেজের জন্য তোমরা 5 মিনিট করে পাবে। অবশ্যই তোমরা উত্তরগুলো খাতায় লিখে রাখবে, এবং আমাদের টিচার যখন জয়েন করবেন তিনি তার লেকচার দিয়ে, রেগুলার লেকচার দিয়ে ব্যাকরণ রিলেটেড, তারপর শেষের 20 থেকে 30 মিনিট উনি হচ্ছে প্রশ্নগুলো সমাধান করে দিবেন তোমাদের জন্য। ওকে, তাহলে আমরা শুরু করি। অলরেডি আমাদের 8টা 46 বেজে গেছে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একজন বললেই জি হবে। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমাদের সময় 5 মিনিট শুরু হচ্ছে এখন, প্রথম পৃষ্ঠার জন্য। 52তে পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাব।
ভাইয়া 52 বেজে গেছে। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। পরবর্তী 2টা পৃষ্ঠা একসাথে, সো আমরা এটার জন্য 10 মিনিট যাচ্ছি। তোমাদের 9টা 2 শেষ হবে। কথা শোনা যায় না ভাইয়া। আমাদের 9টা 2 শেষ হবে। পরবর্তী 20টা একসাথে, তো এজন্য। এখন শোনা যাচ্ছে? জি, কিন্তু প্রশ্ন তো পুরোটা দেখা যাইতেছে না। একটা দেখা যাচ্ছে, শুধু একটা স্লাইড। না, একটা দুইটা দেখা যাচ্ছে। দুইটাই তো দেখা যাচ্ছে। ক্লিয়ার আছে। আচ্ছা ভাইয়া, আমি এখন স্ক্রল করে দেখো, তুমি একটু স্ক্রল করে দেখো, যারা দেখা যাচ্ছে না একটু স্ক্রল করলে দেখা যাবে। জুম ইন করেন।
সময় শেষ ভাইয়া। আমাদের সময় শেষ হয়ে গেছে। তারপর আমি প্রথম পৃষ্ঠাটা রাখলাম আরো 1 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য প্রথম পৃষ্ঠাটা রাখলাম। যারা পরে ঢুকেছো তারা একটু দেখে নিতে পারো। আমাদের টিচার এখনো জয়েন করেনি, সো আমরা আরো 1 মিনিট বা 2 মিনিট দিতে পারি। ওকে, তাহলে আমরা শেষ করছি। আর অতিরিক্ত সময় দেওয়া যাবে না। বি হ্যান্ড রেজ করেছে কেন? বি এ ই। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, বলো। হ্যাঁ, একটা হচ্ছে যে 10 নম্বর লেকচারে মুহিব স্যারের ক্লাসে একটা প্রশ্ন ব্যাংক পিডিএফ গ্রুপে শেয়ার করবে বলেছিল, কিন্তু পিডিএফটি শেয়ার করে নাই। 10 নম্বর এটা জানতে লেকচারে না? চেয়েছিলাম। 10 হ্যাঁ নম্বর লেকচারে কি বাংলা? বাংলা? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমি ওটা যোগাযোগ করব রাজন ভাইয়ের সাথে, অথবা বাংলা যে নিছে মুহিব স্যার আচ্ছা। নিছে সম্ভবত। মুহিব স্যারের সাথে যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। থ্যাংক ইউ। ফরাদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ফরাদ স্যার? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো। হ্যাঁ ফরাদ ভাই, আপনার সাউন্ডটা একটু মানে আস্তে আসতেছে অনেক। আমি শুনতে পাচ্ছি, শুনতে হ্যাঁ হ্যাঁ, পাচ্ছেন? এখন ঠিক আছে। ঠিক আছে এখন? জি জি জি, এখন ঠিক আছে। ওকে। ওকে স্যার, আমাদের পরীক্ষা শেষ হইলো। 15 মিনিটের একটা কুইক টেস্ট ছিল আমাদের, 30টা এমসিকিউ আচ্ছা, ছিল বাংলা, ওটা মাত্র শেষ হইলো। আমাদের 2 মিনিট হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে গেছে। তো আপনি আপনার লেকচার শুরু করতে পারেন। আপনাকে আমি কো হোস্ট করে দিছি, আপনি কি স্ক্রিন শেয়ার করবেন? স্ক্রিন শেয়ার করতে পারছি না, আমার কাছে তো লেকচার নেই। আচ্ছা, বোর্ডে। মানে যেগুলো পাঠিয়েছেন ওগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে হচ্ছে স্ক্রিন শেয়ার করবো না। বাংলা মডেল টেস্ট 1 নামে একটা পিডিএফ পাঠিয়েছি, ওইটার উপর পরীক্ষা হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি যদি বোর্ডে পড়াতে আমি চান আনসার। তাহলে সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টপিক অনুযায়ী। আমি স্ক্রিন শেয়ার করছি না, আমি দেখে দেখে আনসার গুলো বলে দিচ্ছি। আমরা আমরা 10টা 45-এর ভিতর শেষ করব ফরাদ স্যার, ঠিক আছে? ওকে।
10:45 মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। সেটআপটা ঠিক করে দিচ্ছে ওরা। বোর্ডের সাথে লাগতেছে না। ঠিক আছে স্যার, ক্লিয়ার দেখা যাবে এখন আশা করি। ওকে, আমি কি আনসার গুলো বলে দিব? আপনি একটা একটা করে বলে একটা একটা করে এক্সপ্লেইন করে দিলে ভালো হয়। ওকে, মানে ঠিক আছে। আমার এখানে যেটা আছে ওটা দেখে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে। এটা প্রথম পেজ কোনটা? ওই যে দ্বীপ যোগ লোক এখান থেকে নাকি? হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ফরাদ ভাই। হ্যালো, প্রথম পেজটা কি ওই দ্বীপ যোগ লোক ওখান থেকে? তির্যক লোক না তো, প্রথমটা হচ্ছে আপনার টপ্পা কি এক ধরনের গান নাকি নাচের মুদ্রা নাকি এক ধরনের বাদ্যযন্ত্র, এক ধরনের খেলা? 1 নাম্বার প্রশ্ন। একটু উলট পালট হয়ে চলে আসছে। দেখে নিচ্ছি। আপনি হচ্ছে আগে ব্যাকরণ বিষয়ে ক্লাস নিয়ে এরপর আপনি অ্যান্সার দিতে পারবেন, অসুবিধা নেই। এখনই যে অ্যান্সার দিতে হবে এমন প্রয়োজনীয়তা নাই। আপনি হচ্ছে ক্লাস শেষ করেও অ্যান্সার দিতে পারবেন, ওদেরকে সমস্যা নেই। আমি আনসার গুলো এখনো দিয়ে দিচ্ছি। ওইটা হচ্ছে আমার ডাউনলোড, এই তো পেয়ে গেছি। ঠিক আছে, আমি আনসার গুলো বলছি। টপ্পা হচ্ছে এক ধরনের গান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, টপ্পা এক ধরনের গান। নকশিকাতার মাঠ কাব্যের ইংরেজি অনুবাদক E.M. মিলফোর্ড। ভাই এইভাবে বললে তো স্মৃতিসৌধের প্রমিত উচ্চারণ। বললে তো হচ্ছে না, আমাদেরকে স্যার যদি স্লাইডটা শেয়ার করেন তাহলে ভালো হয়। রাজন ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার। হ্যাঁ, স্লাইডটা যদি শেয়ার করা হয় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। উনি হচ্ছে ফরাদ ভাই হচ্ছে বলুক, ফরাদ স্যার, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার করছি। জি ভাই। ওটাই বেটার হয়, আমার এখন সম্ভব হচ্ছে না, মোবাইল থেকে ওপেন নিতে হবে। ওকে ফরাদ ভাই, আপনি বলেন, অসুবিধা নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, এক হচ্ছে এক, দুই এক। আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবেন, যেখানে ব্যাখ্যাটা কি হবে আমি বলে দেব। 3 স্মৃতিসৌধ, 3 স্মৃতিসৌধ, 3। ভাই এইখানে একটা প্রশ্ন ছিল, বলেন। স্মৃতিসৌধে চন্দ্রবিন্দু হবে? কারণ স্মৃতি শয়ের নিচে একটা নাসিক্য বর্ণ আছে নাকি নাই? জি আছে। আচ্ছা, নাসিক্য বর্ণ থাকলে সেটার উচ্চারণ লিখতে গেলে অবশ্যই চন্দ্রবিন্দু হবে। জি ভাই, ধন্যবাদ। যেমন হচ্ছে পদ্ম, পদ্ম উচ্চারণ লিখতে গেলেও কিন্তু শেষে একটা চন্দ্রবিন্দু হবে, কারণ পদ্ম দয়ের নিচে ম আছে, নাসিক্য বর্ণ। ওকে। 4 নিচের কোন বানানটি প্রমিত?
4-এর 2 শিরশ্ছেদ খ। তুমি যে বড় এলে না এখানে বড়, এটি হচ্ছে অনন্যই অব্যয় ক। 5-এর ক। 6 কোন শব্দ উপসর্গ যোগে গঠিত নয়? আসন। আসন। 7-এর আনসার হচ্ছে বলেন। আকাশ। আকাশ আ যোগ কাশ আকাশ। আচ্ছা। 7 বঙ্গ যোগ আল বাঙ্গাল খ। 2 7-এর 2। 8 8-এর 2 শ্রী যোগ অন 8 2। 9 গুরু যোগ অ 9-এর 2। 10 যে সমাসে পরপদের অর্থই প্রধান রূপে থাকে, এখানে একটু প্রবলেম আছে। এখানে পরপদের অর্থ প্রধান কর্মধারয়ে থাকে, দ্বিগুতে থাকে, তৎপুরুষেও থাকে। আসলে প্রশ্নটা হওয়া উচিত ছিল কোন সমাসে পরপদের অর্থই প্রধান রূপে বোঝায় না। এখানে সমস্যা আছে। প্রশ্নটা হওয়া উচিত ছিল কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য হয় না, এরকম হতো। তখন অ্যান্সার হতো বহুব্রীহি। তোমাদের কোশ্চেনটাই ভুল আছে। ভাইয়া 9 নাম্বারটা একটু এক্সপ্লেন করেন। আমাদের বোধহয় আজকে প্রত্যয়ের একটা বিষয় পড়ানোর মতো আছে, আমি সেখানেই বলে দেবো এটা। ওকে। ঠিক আছে, আমার মাথায় থাকলো। দুই নাম্বারটার অ্যান্সার কি হবে? 2 নাম্বারটা E.M. মিলফোর্ড 2-এর ক। 6 নাম্বারটা আকাশ না আসন? 6 নাম্বারটা হচ্ছে আসন। আসন। ও আচ্ছা, আকাশে দাগ দিয়ে ফেলেছে। একজন প্রশ্ন করেছিল যে আকাশ ভাঙলে কি হবে, আমি সেটা বলেছিলাম যে আ যোগ কাশ, কিন্তু 6-এর আনসার হচ্ছে 1 আসন। আচ্ছা ভাই, তাহলে পরের পেজটা দেখেন। বাগ দ্বারা বিতণ্ডা তৎপুরুষ 11-র 3। এর ব্যাস বাক্যটা একটু ভাঙ্গাই দেখেন ভাইয়া। বাগ দ্বারা বিতণ্ডা, বাগ মানে হচ্ছে কথা, বিতণ্ডা মানে হচ্ছে ঝগড়া। তাহলে কি দিয়ে ঝগড়া করা? কথা, অর্থাৎ বাগ দ্বারা বিতণ্ডা, বাগ বিতণ্ডা। তৃতীয় তৎপুরুষ ওটা। যদি বলো আসবো, এখানে কার্যকারণ বা শর্ত আছে। 12-র 3 যদি বলো কারণ। এইটা বোধহয় লাইট অন করো বাক্যটি বাংলা বাক্য করুন। লাইট অন করো বাক্যটি বাংলা বাক্য। কারণ, এটা কারণ লেখা না? জি। কারণ। বাক্যটি বাংলা বাক্য কারণ। কারণ হচ্ছে এখানে এখানে ক্রিয়াপদটি বাংলা। 13-র খ 2। কারণ বাক্যের প্রধান কন্ডিশন হচ্ছে ক্রিয়াপদ, তাই এটা বাংলা বাক্য। আচ্ছা ভাই, এটা একটু এক্সপ্লেন করলে ভালো হতো। যেটা ঘ বলছিলাম যে নাম্বারটা হবে কেন? ঘ নাম্বারে তো ইংরেজি আমরা শব্দ বেশি হলেও বাক্য গঠন বাংলা। একটা বাক্য আসলে নির্ভর করে হচ্ছে ক্রিয়াপদের উপরে। বাক্যের প্রধান পদটাই হচ্ছে ক্রিয়াপদ, কারণ ক্রিয়াপদ ছাড়া সাধারণত বাক্য হয় না। সেটা তো ঠিক আছে ভাইয়া, কিন্তু এখানে গঠন প্রণালীটা তো মূলত বাংলা আকারে হয়। যে বাংলা ক্রিয়াপদের মধ্যে তো, যে বাংলার মধ্যে তো গঠনের মধ্যে ক্রিয়াপদটা শেষে থাকে।
এখানে করো তো একটা ক্রিয়াপদ, এখানে তো করোটা আছে শেষের দিকে, তো আমাদের গঠন অনুসারে তো এটা হতে পারে মনে হয়। আপনার কাছে মনে হচ্ছে ইংরেজি শব্দ বেশি হলেও বাংলা গঠন না, এটা? আমার কাছে মেইন কথা হচ্ছে গঠনটা থাকার কারণে আমার কাছে মনে হয়েছে আর এরকম গঠনটা তো বাংলা গঠন। ক্রিয়াপদ তো বিষয় মাঝেও থাকতে পারে, প্রথমেও থাকতে পারে। আমি তো বলছি না যে ক্রিয়াপদ কোথায় থাকবে সেটা বিষয় না, বিষয় হচ্ছে বাক্যের ভিতরে অবশ্যই ক্রিয়াপদ থাকতে হবে। আপনি বাক্যে অনেক ইংলিশ শব্দ দেন, যদি বাংলা ক্রিয়াপদ না দেন তাহলে কি বাক্যটা হবে? সেটা তো হবেই না ভাইয়া। হবে না, সুতরাং এখানে ক্রিয়াপদটাই প্রাধান্য পাবে। জি ভাইয়া, এটা থ্যাংক ইউ। হচ্ছে বিষয়। লাইসেন্সের পরিভাষা অনুজ্ঞাপত্র 14(4) 14(4) গ্লোসারি টিকাপঞ্জি 15(3) এটা কি? আনস্ট্যাম্পড সিল মোহরবিহীন, আনস্ট্যাম্পড সিল মোহরবিহীন। বাংলা ভাষার সাধু চলিত রীতির মিশ্রণকে বলে গুরু চণ্ডালী 17(2) গুরু চণ্ডালী। সাধু ভাষা চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদে 18(1) 18(1) বাংলা বর্ণমালা কোন লিপি থেকে আসছে? ব্রাহ্মী লিপি 19(2) গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেছেন? রামমোহন রায় 20(2) স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কে বলে কার? 21(2) বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ 10টি 22(3) পর্তুগিজ আনারস বাংলায় আনারস হয়েছে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন 23(4) 24 রাইত 2 অর্থাৎ রাতি থেকে রাইত হইছে, রাতি থেকে রাইত। কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? 4 25(4) লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ লো যোগ অন 26(4) লিঙ্গান্তর হয় না কবিরাজ 27(3) রাশি শব্দের দ্বিরুক্ত কোন অর্থ প্রকাশ পায়? আধিক্য 28(4) 29(3) পেয়ারা শব্দটি পর্তুগিজ ভাষার শব্দ। রিকশা শব্দটি জাপানি শব্দ 30(4) ভাইয়া 27 নম্বরের তো ঘ অপশনটাও হয়। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? ঘ সঙ্গী। জি। সঙ্গী থেকে তো সঙ্গিনী করা যায়, সঙ্গিনী অথবা মহিলা সঙ্গী, এটা করা যায়। যেমন ডাক্তার মহিলা ডাক্তার, এরকম। পুলিশ মহিলা পুলিশ। স্যার কবিরাজের কি স্ত্রীবাচক শব্দ আছে নাকি কবিরাজ কবিরাজের পুরুষ? স্ত্রীবাচক শব্দ নেই, এই জন্য কবিরাজ হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, এটি লিঙ্গান্তর হয় না। আচ্ছা, আরো কোনো প্রবলেম থাকলে আমাদের টপিকে চলে যাই ফরাদ ভাই, আমরা তাহলে সেটাই বেটার, কারণ সময়টা অনেক চলে গেছে। আজকে আমাদের টপিকটা আসলে কি ছিল? প্রত্যয় এবং সন্ধি, সমাস, সমাস আর প্রত্যয়। আচ্ছা, এটা কি আমি ধারাবাহিকভাবে আলোচনা করে যাব নাকি বাচ্চারা প্রশ্ন করবে আমি সেটা আনসার করব? না না, আপনি ধারাবাহিকভাবে আলোচনা করে আপনি লাস্টে 10 থেকে 15 মিনিটের মতন আপনি প্রশ্ন সেশন রাখবেন।
এছাড়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কি ধরনের প্রশ্ন আসে ওই রিলেটেড আপনি আচ্ছা হচ্ছে বেসিক যা যা আছে, হ্যাঁ প্রয়োজনীয় আপনার মতো করে আপনি লেকচার দিবেন, এরপর লাস্টে 15 থেকে 20 মিনিট ওরা হচ্ছে প্রশ্ন করবে হ্যান্ড রেজ করে। আচ্ছা, এখন সমাস প্রত্যয় দুটোই অনেক বড় চ্যাপ্টার এবং কঠিন চ্যাপ্টার, সেক্ষেত্রে একদমই সামারি না করলে দুটো শেষ করা সম্ভব হবে না। না ঠিক আছে, আপনার স্টাইলে আপনি করবেন আর কি, ওইটা আপনার সেটাই। আপনার আপনার উপর স্বাধীনতা। তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশি শর্টকাট করতে গেলে পোলাপান বুঝতে পারে না, তো আমার মনে হয় ক্লাস যেহেতু একবার হয়ে গেছে, সো আমি একটু বললেই বুঝতে পারার কথা। হুম, ঠিক আছে, আমরা তাহলে যেভাবে করলে ভালো হয় এবং শেষ হয় সেভাবেই করব। জি জি স্যার প্রত্যয় দিয়ে শুরু করেন আগে তাহলে কাইন্ডলি। ঠিক আছে, প্রত্যয় দিয়ে শুরু করব। 1 মিনিট। জন্য 9-10 এর বাংলা ভাষার ব্যাকরণটা অনেক ভালো করে পড়তে হবে। এই একটা মাত্র বই পড়লেই প্রত্যয়ের যে কোনো প্রশ্ন কমন পড়বে। আর প্রত্যয় হচ্ছে বাংলা ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্বে আলোচিত হয়। প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে কিছু অর্থহীন বর্ণ যা প্রকৃতির পরে বসে শব্দ গঠন করে। প্রশ্ন হচ্ছে প্রত্যয়ের কাজ কি? প্রত্যয়ের কাজ হচ্ছে শব্দ গঠন করা। আর প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার। প্রত্যয় হলো 2 প্রকার, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় যুক্ত শব্দকে কি বলে? প্রত্যয় 2 প্রকার, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় যুক্ত শব্দকে বলে কৃদন্ত পদ। কৃৎ প্রত্যয় শব্দকে বলে কৃদন্ত পদ। আর তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দকে কি বলে? তদ্ধিতান্ত পদ। কৃৎ প্রত্যয় যুক্ত শব্দকে বলে কৃদন্ত পদ, তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দকে বলে তদ্ধিতান্ত পদ। প্রত্যয় যদিও একটু জটিল জিনিস, তবে কিছু টেকনিক জানা থাকলে প্রত্যয় নির্ণয় করা সহজ। প্রথমত যে বিষয়টা পরীক্ষার জন্য অনেক বেশি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে একটা শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে গেলে প্রত্যয়ের প্রশ্নগুলো মেইনলি কিভাবে আসবে? কখনোই বলবে না প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কোথায় আলোচিত হয়, প্রত্যয় কত প্রকার। আমাদের হচ্ছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধাতু চিহ্নটা কখন হবে আর কখন হবে না। আমি কিছু টেকনিক দেখাচ্ছি, দেখেন। অয়, আয়, একার, এই তিনটা বর্ণ বা শব্দ অংশ বা তিনটা জিনিস যদি কোথাও থাকে তাহলে সেটা আপনাকে অবশ্যই ধরে নিতে হবে এটি হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয় যুক্ত শব্দ। অয়, আয়, একার যেখানেই পাবেন তার মানে এটা হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয় যুক্ত শব্দ। আর অয়, আয়, একার এই তিনটা জিনিস থাকলে তখন কি করে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে? মেইনলি প্রত্যয় নির্ণয় করতে হয় না, নির্ণয় করতে হয় প্রকৃতি। প্রত্যয় যেটা শব্দের শেষে থাকে ওইটাই, এইটা দেখে আমরা প্রকৃতি নির্ণয় করব। অয়, আয়, একার
এই তিনটা জিনিস থাকলে কিভাবে প্রত্যয় নির্ণয় করতে হবে দেখেন, হয় হ্রস্বইকার হবে, না হয় দীর্ঘইকার হবে। ওয় আয় একার এই তিনটা জিনিস থাকলে হয় হ্রস্বইকার হবে, না হয় দীর্ঘইকার হবে। এবং এই তিনটা জিনিস যেখানে থাকবে সেখানে অবশ্যই কি চিহ্ন হবে? এই ধাতু চিহ্নটা অবশ্যই হবে। একটা শব্দ একটু আমরা ভাঙি, সেটা হচ্ছে নয়ন। নয়ন শব্দের ভিতরে অয় আয় একার এই তিনটার কোনটা আছে জানো? অয় আছে। নয়ন শব্দের ভিতরে কি আছে? অয় আছে। তাহলে কি হবে? অয় আয় একার এই তিনটার যে কোনো একটা থাকলেই হয় হ্রস্বইকার, না হয় দীর্ঘইকার। তাহলে আমরা এখানে দীর্ঘইকার দিচ্ছি, নি যোগ। এখন এটা হচ্ছে প্রকৃতি, যোগ চিহ্নের আগে যেটা লেখা হয় সেটাকে বলে প্রকৃতি। এটা হচ্ছে প্রকৃতি। এখন প্রত্যয়টা কি? প্রত্যয় হচ্ছে শব্দের শেষের যে অংশটুকু উচ্চারিত হবে। যেমন এখানে কি হচ্ছে? নয় অন, শেষে কি উচ্চারণ হচ্ছে? অন। নয় অন, শেষে যা উচ্চারণ হবে তাই লিখব। নি যোগ অন, অয়ের পরিবর্তে দীর্ঘইকার, তাহলে হচ্ছে নি। আর শেষে কি উচ্চারিত হচ্ছিল? অন, নয় অন। তো বইয়ে দেখবেন ভাঙা আছে, অনের পাশে একটা ছোট্ট করে ট দেওয়া আছে, অনট আছে। অর্থাৎ অনের সাথে এক্সট্রা বর্ণ ট যুক্ত করা যাবে। যেখানে অন সেখানে ট। এটা কখন? এই যে অয় আয় একার এই তিনটার যে কোনো একটা থাকলে। এখন এখানে ধাতু চিহ্ন হবে নাকি হবে না? অবশ্যই ধাতু চিহ্ন হবে। কেন? অয় ছিল, অয় আয় একার এই তিনটার যে কোনো একটা থাকলে কি হবে? ধাতু চিহ্ন হবে। বুঝতে না পারলে অবশ্যই বলবেন। এবার এইখান থেকে একটা ভাঙি আমরা, যেমন হচ্ছে নায়ক। নায়ক, নায়ক শব্দের ভিতরে কি আছে? আয় আছে। তার মানে এখানেও একই রকম নায়ক, এই শব্দের শেষে কি উচ্চারিত হয়? অক, নায় অক। সুতরাং অক। তবে অকের পরিবর্তে নক লেখা যাবে, অক অথবা নক, অকের পরিবর্তে নক লেখা যায়। অক নক দুটাই অপশনে থাকলে নক আনসার হবে, নি যোগ নক। এইখানেও ধাতু চিহ্ন হবে কারণ আয় ছিল তাই। এবার এই কাজ দিয়ে একটা দেখাচ্ছি, নেতা। এখন আপনারা একটু দেখেন তো, নেতা শব্দটার প্রকৃতি প্রত্যয় কি হতে পারে? নেতা, ওই যে একার আছে, তাহলে কি হবে? নি যোগ তা। প্রত্যয়ে তায়ের পরিবর্তে ত্রিশ লেখা যায়, নি যোগ তা অথবা নি যোগ ত্রিশ, দুটাই অপশনে থাকলে অবশ্যই 30 আনসার হবে, নি যোগ 30। তো এখান থেকে আমি যেটা শেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে মানে প্রকৃতিটা কিভাবে নির্ণয় করা যায়, এবং এটা কি কৃৎ প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়। অয় আয় একার এই তিনটা জিনিস থাকলে সেটা অবশ্যই কৃৎ প্রত্যয়ের কাজ করে। ভাইয়া রসিকার আর দীর্ঘিকার মধ্যে রসিকারটা দেয়া হয় না কেন? এটাই সবগুলাই দীর্ঘিকার অবশ্যই দেওয়া হয়, দেখেন আমি উদাহরণ দেখাবো, বুঝতে পারবেন। এখন প্রবলেমটা হচ্ছে রস্বই কখন আর দীর্ঘইকার কখন, এইটা যদিও বলা সহজ না, তারপরেও বলছি। নয়ের সঙ্গে থাকলে অবশ্যই দীর্ঘইকার দিবেন, যেমন দেখাচ্ছিলাম নয়ন নায়ক নেতা। নয়ের সঙ্গে থাকলে, নয়ের সঙ্গে এগুলো থাকলে অবশ্যই দীর্ঘইকার হবে। মেইনলি এগুলো নির্ভর করে হচ্ছে মূল ধাতু বা শব্দের মূল বানানটা কি ছিল সেটা দেখার জন্য। আমি এখন যদি আপনাকে বলি যে ভয় শব্দটার প্রকৃতি প্রত্যয় কি হবে,
এখন খেয়াল করেন যে ভয় শব্দটার মূল হচ্ছে ভীতি, ভীতি থেকে হচ্ছে ভয়। তাহলে এইখানে কি হবে, রস্বই হবে না দীর্ঘই হবে? এই যে ভয় অয় আছে, এখানে কিন্তু দীর্ঘইকার হবে, রস্বইকার হবে না, কারণ ভয় হচ্ছে ভীতি, মূল শব্দের ভিতরে আছে দীর্ঘইকার, অতএব এখানে দীর্ঘইকারই হবে। এখন ভয় শব্দের শেষে কি উচ্চারিত হয় বলেন তো? কিছুই না, ভয় অয়, ভয় অয়, অয়ের পরিবর্তে দীর্ঘইকার দিয়েছি, এইখানে আর কোনো কিছু বাকি আছে? অয়ের পরে আর কিছু কিন্তু বাকি নাই। তাহলে এখানে প্রত্যয়টা কি হবে? অ। যেখানে কোনো প্রত্যয় নেই সেখানে কি প্রত্যয় হয়? স্বরে অ। তবে বইয়ে একটু খেয়াল করে দেখবেন, এই যেখানে অয় আছে ওইখানে অপ্রত্যয়ের পাশে ল লেখা আছে, অল, ভি যোগ অল, ভয়। এবার দেখেন রস্বইকার হতে পারে এমন একটা দেখাচ্ছি, জয়। এখন জয়ে কি রস্বইকার হবে না দীর্ঘইকার হবে? মূল শব্দটা খেয়াল করতে হবে। যেমন আমরা বলি না হার জিত, হার জিত, জিত বানানে কি রস্বইকার না দীর্ঘইকার? জিত বানানে হচ্ছে রস্বইকার। অতএব এই যে জয়, এটা রস্বইকার হবে, জি যোগ, জি যোগ কি হবে? একই রকম না দুইটা? জি যোগ অ। আর অ এর পাশে এক্সট্রা কি বর্ণ লেখা যাবে? ল। এই সবসময় প্রত্যয়ের পাশে এক্সট্রা দুই একটা বর্ণ লেখা যায়, অথবা একটার বিকল্পে আরেকটা লেখা যায়, এটা কিন্তু জানতে হবে। এই জি যোগ অ দিলেও কিন্তু আনসার হবে, কিন্তু এক অপশন বুঝে আপনাকে আনসার করতে হবে। জি যোগ অ এইটাও রাইট, আবার জি যোগ অল এইটাও রাইট। অপশনে দুটা থাকলে অবশ্যই যেটা কঠিন মনে হবে ওটা আনসার করবেন। জি যোগ অ, জি যোগ অল, অলটা কঠিন। রস্বই না দীর্ঘ এটা নির্ভর করে মূল শব্দের বানানের উপর। এই জন্য যেটা বলছি সেটা হচ্ছে 9, 10 এর বইয়ে মোটামুটি যে উদাহরণগুলো আছে এগুলো প্র্যাকটিস করবেন, আর বিগত বছরে যে প্রশ্নগুলো ছিল এগুলো দেখবেন, তাহলে প্রত্যয় থেকে কোনো সমস্যা থাকবে না, প্রত্যেকটা প্রশ্নই কমন পাবেন। তবে সবকিছুর আগে 9, 10 এর বাংলা ভাষার ব্যাকরণটা অবশ্যই বেশি কিছু পড়বেন। আমি আরেকটা টেকনিক দেখাচ্ছি এখন। অব, আব, ওকার, এইটা থাকলে রস্বইকারও হতে পারে দীর্ঘকারও হতে পারে। অব, আব, ওকার, রস্বইকারও হতে পারে দীর্ঘকারও হতে পারে। এখন এই তিনটার যে কোনো একটা থাকলেই তার মানে এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় যুক্ত শব্দ। অর্থাৎ কি হবে তাহলে? যেহেতু কৃত প্রত্যয় তার মানে ধাতু চিহ্ন হবে। আমি কিছু উদাহরণ লিখবো, দেখবেন এগুলো আছে কিনা ওর মধ্যে। যেমন শ্রবণ, ভাবুক, ধোয়া। খেয়াল করেন তো উপরের তিনটা জিনিস এই শব্দগুলোর মধ্যে আছে নাকি নাই? শ্রবণ, শ্রবণের মধ্যে অব আছে। ভাবুক, ভাবুকের মধ্যে আব আছে। ধোয়া, ধোয়ার মধ্যে ওকার আছে। তাহলে এবার ভাঙি। শ্রব, শ্রব অবের পরিবর্তে হচ্ছে রস্বইকার, শ্রু হয়ে গেল, কিন্তু শ্রব অবের পরিবর্তে রস্বইকার, শ্রু হয়ে গেছে। এবার দেখেন তো এই শব্দের শেষে কি উচ্চারিত হচ্ছে? অন, শ্রব অন। আর আমি কিন্তু বলেছিলাম যেখানে অন সেখানে একটা বর্ণ লাগানো যায়, কি বর্ণ? ট লাগানো যায় এক্সট্রা। অনের পাশে অবশ্যই ট দিতে হবে। তবে দুইটাই রাইট, শ্রু যোগ অন এইটাও রাইট, শ্রু যোগ অনট এইটাও রাইট। দুইটা থাকলে অবশ্যই কঠিনটা আনসার করতে হবে, শ্রু যোগ অনট। তাহলে এক্সট্রা ট কখন যুক্ত করা যাবে? যখন প্রত্যয়টা অন উচ্চারিত হবে, অন, তখন। এবার খেয়াল করেন ভাবুক শব্দের প্রকৃতি প্রত্যয়, তাহলে কি হবে? ভাবুক, আব আছে, ভাব, ভাব, ভু, আব, ভু, শেষে কি উচ্চারিত হয়? উক।
ভাব উক, ভাবুক, ভাব উক। এইখানে আছে ধোয়া, তাহলে কি হবে? ধু হবে। এই যে ওকার আছে, ওকার আছে ধু, ধু দো আ, শেষে কি উচ্চারিত হয়? আ। প্রত্যয় মানে হচ্ছে শেষে যা উচ্চারিত হবে তাই লিখবো, আর যদি কিছু উচ্চারিত না হয় তাহলে লিখবো স্বরে অ। তার মানে এখানে এটাতেও ধাতু চিহ্ন হবে। আমাকে একটা উদাহরণ ভেঙে দেখান তো। আচ্ছা স্যার, এগুলো কি সংস্কৃত কীটপত্তর শব্দ? মানে এর আগের গুলো প্লাস এখন যে রুলটা, দুটোটাই সেম? দুটাই সেম। আগেরটাও সংস্কৃত কৃত প্রত্যয় ছিল, এইটাও সংস্কৃত কৃত প্রত্যয়। মেইনলি আচ্ছা আমাদের স্যার, এখন জি, বলেন। মানে ভাবুক, মানে এখানে বুটা কেন হয়ে গেছে স্যার? যে ভাবুক, এখানে বু প্লাস উক, মানে বুটা কেন হয়েছে? এই যে আবের কারণে, ভাব আব ছিল না এর মধ্যে, এই খেয়াল করেন ভাব, এই জি যে আব, এটার পরিবর্তে রস্যকার দিয়েছিলাম, আব বাদ, আবের পরিবর্তে রস্যকার, এরপরে শেষে কি উচ্চারিত হচ্ছে? ওক। উক। জি, জাস্ট থ্যাংক ইউ। খেয়াল করবেন এই জিনিসগুলো উচ্চারিত হয় কিনা। অব, আব, ওকার এগুলোর পরিবর্তে রস্যকার বা দীর্ঘকার হবে। দীর্ঘকার হয় এমন একটা উদাহরণ দেখেন, ভবনটা ভাঙেন তো, ভবন, এই দেখেন অব আছে এখানে, ভব, তাহলে কি হবে এখন? ভূ যোগ অন। ভূ যোগ অন। এখন এই ভবনে কেন দীর্ঘকার দিলাম, আর ওইটা তো ভাবুক লিখতে কেন রস্যকার দিয়েছিলাম? ভবন কি? ভূমিতে অবস্থিত। এই ভবন বলতে ভূমি সংক্রান্ত, ভূমি মাটি, আর এই ভূমি বানানে কি হয়? দীর্ঘকার হয়, সেখান থেকে দীর্ঘকার, এই জন্য এখানে দীর্ঘকার হয়েছে। আর এখানে যেহেতু অন আছে, তার মানে এক্সট্রা বর্ণ কি থাকতে পারে? ট থাকতেই পারে। ভূ যোগ অনট। এই দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধাতু চিহ্নের বিষয়টা। তাহলে ওয়, আই, একার থাকলে রস্বইকার বা দীর্ঘইকার, ওয়াব, আব, ওকার থাকলে রস্ব উকার বা দীর্ঘ উকার। আরেকটা দেখাচ্ছি, অর অথবা আর, এই যে অর আর থাকলেও এইটাও সংস্কৃত কৃত প্রত্যয়, সেম। তার মানে এই দুইটা যেখানে থাকবে সেখানেও ধাতু চিহ্ন অবশ্যই দিতে হবে, অর অথবা আর। খেয়াল করেন আজকে একটা উদাহরণ ছিল যেটা মডেল টেস্ট দিলেন, ওখানে স্মরণ, এটা আমরা কি আনসার করেছিলাম? স্বর অন। এই স্বরের মধ্যে কি অর আছে নাকি নাই? স্বর আছে, এই জন্য কি হয়েছে? রিকার। স্বর অর, অরের পরিবর্তে রিকার, তাহলে স্বর অন, স্বর, স্বর অন। আর যেখানে অন সেখানে ট থাকতেও পারে, নাও পারে। যেহেতু এটা সংস্কৃত কৃত প্রত্যয়, তার মানে ধাতু চিহ্ন হবে। কারক শব্দটার প্রকৃতি প্রত্যয় কি হবে? কার অক। এই দেখেন এখানে আর আছে, কার, কার, আর এর পরিবর্তেও রিকার হয়। ক্রিযোগ অক, অকের পরিবর্তে আর কি থাকতে পারে? নক থাকতে পারে। তাহলে অর আর থাকলেও এটাও সংস্কৃত কৃত প্রত্যয়, তার মানে অবশ্যই ধাতু চিহ্ন হবে। ধাতু চিহ্ন না দিলে অবশ্যই ভুল হবে। সবচেয়ে খারাপ যে জায়গাটা সেটা এখন দেখেন, রস্যউ থাকলে ব হয়, ক থাকলে তার পরিবর্তে চ অথবা জ হবে,
গ থাকলে তার পরিবর্তে হ অথবা জ হতে পারে। আর এই পরিবর্তনটা আমরা যেখানে পাবো সেটা অবশ্যই সংস্কৃত কৃত প্রত্যয়, তার মানে হচ্ছে এখানেও ধাতু চিহ্ন হবে। এর আগেও তো একবার পড়েছেন, দেখেন তো এই টাইপের অনেক উদাহরণ পেয়েছেন নাকি পান নাই, যেখানে এই চেঞ্জ গুলো হচ্ছে, যে রস্যউ থাকলে ব হচ্ছে। যেমন আমরা যদি এখন লিখি উক্তি, তাহলে উক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? উক্তি। রস্যর পরিবর্তে রস্যের পরিবর্তে ব, আর কয়ের পরিবর্তে আমরা দিচ্ছি হচ্ছে চ। এবার খেয়াল করেন পরিবর্তনটা হয়েছে, তাহলে শেষে দেখেন কি উচ্চারণ হচ্ছে? উক্তি। শেষে যা উচ্চারণ হবে তাই থাকবে, বদ যোগ তি। তাহলে ভক্তিটা কিরকম হবে? ভক্তি, ভয়ের জায়গায় ভ থাকবে, কয়ের পরিবর্তে জ হবে, ভজ। ভজ যোগ তি, ভজ যোগ তি, ভক্তি। এখান থেকে আর একটা দেখাবো, যেমন হচ্ছে মুগ্ধ। মুগ্ধ শব্দের প্রকৃতি প্রত্যয়টা কি হতে পারে? এই হচ্ছে মু, আর গয়ের পরিবর্তে হচ্ছে হ, মুহ। এখন প্রত্যয়টা কি হবে একটু বলবেন? প্রত্যয়টা কি হবে এখানে? প্রত্যয় কি ধ লিখবো? কারণ এই শব্দের শেষে তো উচ্চারণ হচ্ছে ধ, মুগ্ধ বা মুগ্ধ, তাহলে কি প্রত্যয় ধ লিখবো? না। ধ থাকলে কখনোই প্রত্যয় ধ লিখবেন না, ত লিখবেন। ধ লেখা যাবে না, ধ এর পরিবর্তে সবসময় প্রত্যয় হবে ত। যাদের কাছে বই আছে অথবা আগে পড়াশোনা করেছেন, আচ্ছা বলেন তো এইখানে কোনো ভুল হয়েছে কিনা, নাকি এক্সট্রা কোনো বর্ণ যুক্ত করা যাবে? কোন জায়গায়? এই যে ত, ত ত অথবা তি, এক্সট্রা কোনো বর্ণ কি কখনো পেয়েছেন নাকি এরকম পেয়েছেন? দেখেন এরকমও থাকে, এরকম হতে পারে, মানে যেখানে ত প্রত্যয় হয় সেখানে এক্সট্রা ক ও থাকতে পারে, অর্থাৎ মুহ যোগ ত রাইট, মুহ যোগ কয় ত, এটাও রাইট। কয়তো আছে বইয়ে, কয়তো? সেটাই বলছি, শুধু ত দিলেও কিন্তু রাইট। ওই যে যেখানে প্রত্যয় ত হয় সেখানে এক্সট্রা ক যুক্ত করা যায়, এটা মাথায় রাখবেন। তার মানে মুহ যোগ ত এটাও রাইট, মুহ যোগ কয় ত এইটাও রাইট। আবার ভজ যোগ তি এইটাও রাইট, অথবা ভজ যোগ কয় তয় রশ্মি এটাও রাইট। বইয়ে দেখেন দেওয়া আছে ভজ যোগ কয় তয় রশ্মি, অথবা ভজ যোগ কয় ত। উক্তি, উক্তিটাও বইয়ে দেখেন ভাঙা আছে ভজ যোগ কয় তয় রশ্মি, মানে এই কটা হচ্ছে এক্সট্রা, যেখানে প্রত্যয় ত হবে সেখানে এক্সট্রা বর্ণ ক যুক্ত হতে পারে। আচ্ছা স্যার, ভক্তির মধ্যে বস যোগ মানে ভ যোগ বগীয় জ তারপরে পি, মানে বগীয় জোর জায়গায় স্যার চ দিলে কি হয়? মানে এটা বেমানান হবে না। কেন হবে না? কারণ ওই যে মূল শব্দ হচ্ছে ভজন, ভজন থেকে আসছে ভক্তি। সুতরাং ভক্তিতে কয়ের পরিবর্তে অবশ্যই জ হবে, চ দেওয়া যাবে না। মানে কখন কয়ের পরিবর্তে চ আর কখন জ, এটা নির্ভর করে মূল শব্দের উপরে। তো এখন মূল শব্দ এরকম তো অনেক কিছুই আছে, সব কি আমাদের পড়া যাবে? না। আমরা 9-10 এর বইয়ে, বাংলা ভাষার ব্যাকরণ বইয়ে যেগুলো আছে এগুলি একটু প্র্যাকটিস করব, আর বিগত সালের প্রশ্নগুলো এইগুলোই বুঝবো, এগুলোই প্র্যাকটিস করব, এর মধ্যে ইনশাল্লাহ কমন পাবেন। জি স্যার, ধন্যবাদ। তাহলে যে টেকনিক গুলো দেখালাম একটু মাথায় রাখবেন। এগুলো দেখাচ্ছিলাম হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় যুক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের সিস্টেমটা। এবার একটু দেখবেন যে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কিভাবে নির্ণয় করতে হয়।
একটা শব্দ যে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ সেটা আমরা বুঝবো কেমনে? ঔকার থাকলে, ঐকার থাকলে, ঐকার শব্দের শুরুতেই অথবা ভিতরে যেখানেই হোক ঐকার অথবা ঔকার এই দুইটা থাকলে সেটা 100% সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ। আর এই ঐকার থাকলে হ্রস্বইকারও হতে পারে, দীর্ঘইকারও হতে পারে। ঔকার থাকলে হ্রস্বইকারও হতে পারে, দীর্ঘইকারও হতে পারে। এই দুইটা জায়গা হচ্ছে আমাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের জায়গা। উদাহরণে যাই আমরা। আর তদ্ধিত প্রত্যয়ে কখনোই কিন্তু ধাতু চিহ্ন হয় না। তাহলে এইটা থেকে উদাহরণ দেখাই, দেখেন তো কি হবে, এটা ভাঙতে পারেন কিনা। দৈন্য কি হতে পারে? দৈন্য, কৈশোর, কি হবে? এরপরে শৈশব, শৈশব। এই যে দৈন্যতে ঐকার আছে না, দৈন্য ঐকার, তাহলে কি হবে? এটা হবে না? আর একটা কথা মনে রাখবেন, ঐকার অথবা ঔকার থাকলে, ঐকার অথবা ঔকার যুক্ত শব্দ যখন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে যাবেন তখন অবশ্যই যোগ চিহ্নের আগে একটা অর্থবোধক শব্দ বের করে ফেলতে হবে। আর সংস্কৃত কৃত প্রত্যয় যুক্ত শব্দে ভাঙার জন্য কিন্তু অর্থবোধক কোনো শব্দের প্রয়োজন পড়েনি। একটু খেয়াল করে দেখেন, যোগ চিহ্নের আগে যা যা লিখেছিলাম একটাতেও কিন্তু অর্থ নেই। কিন্তু এই যে ঐকার অথবা ঔকার যুক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে গেলে অবশ্যই একটা অর্থবোধক শব্দ বের করে নিতে হবে। যেমন দেখেন, দিন, দিন যোগ জ, দৈন্য। যেহেতু এইটা তদ্ধিত প্রত্যয় সুতরাং ধাতু চিহ্ন দেওয়া যাবে না। এবার যোগ চিহ্নের আগে এখানে একটা চিহ্ন দিয়েছি, হসন্ত চিহ্ন। যোগ চিহ্নের আগে একটা বর্ণের নিচে হসন্ত চিহ্ন আছে, এটা কেন দিলাম? এটা কখন হবে? যখন স্বরবর্ণ উচ্চারিত হয় না শব্দের সিঙ্গার সাথে। একটা ব্যঞ্জন থাকে যোগ চিহ্নের আগে। ভেরি গুড, ভেরি গুড। যোগ চিহ্নের আগে যখন একটা ব্যঞ্জন বর্ণ থাকবে সেখানে হসন্ত চিহ্ন অবশ্যই হবে, না দিলে কিন্তু এটা ভুল হবে। তাহলে কৈশোরটা ভাঙেন তো, কৈশোর থেকে অর্থবোধক শব্দ বের করেন। কিশোর, কিশোর, গুড। এই যে এখানেও হসন্ত চিহ্ন হবে, কিশোর। এইখানে কোনো প্রত্যয় নাই কিন্তু, তাই স্বরে অ। একটা কথা বলে দেই কারণ সমস্যা হতেই পারে, হয়তো আপনারা জানেন, এই যে জ আছে, জয়ের পরিবর্তে আর কি লেখা থাকতে পারে বলেন তো? ইষ্ণ থাকতে পারে, এটা থাকতে পারে। আর অয়ের পরিবর্তে এটা থাকতে পারে। যারা পড়েছেন এর আগে তারা হয়তো বুঝতে পারতেছেন। অয়ের পরিবর্তে ইষ্ণ থাকতে পারে, জয়ের পরিবর্তে ইষ্ণ থাকতে পারে। আমি আগেই বলেছি দুইটাই থাকলে যেটা কঠিন ওইটা আনসার হবে। তাহলে শৈশবটা ভাঙেন তো কি হবে? শিশু যোগ, রাইট। এই যে ঐকারের পরিবর্তে প্রথমে হ্রস্বইকার দেন। এই দেখেন এখানে অব আছে, শৈশব। অব থাকলে কি হয় মনে আছে কি? অব, আব, ওকার থাকলে হ্রস্বইকার হয়। ঐকারের পরিবর্তে হ্রস্বইকার, অবের পরিবর্তে হ্রস্বইকার। প্রথম দুইটা টেকনিকের মধ্যে বলেছিলাম। এখন এরপরে আর কিছু উচ্চারণ হচ্ছে না, তাই অ। অয়ের পরিবর্তে কি থাকতে পারে? ইষ্ণ, এটা থাকতে পারে। আচ্ছা, একজন আমাকে ওই তখন বলেছিল গৌরব শব্দটা ভাঙলে কি হবে, আছেন কি উনি নাকি নাই? গৌরব, বলেন তো কি হবে গৌরব ভাঙলে?
এই যে ঔকার আছে তাই তো, তাহলে রস্যকার দিয়ে দেন গু। ঔকারের পরিবর্তে রস্যকার হচ্ছে গু। এইখানে দেখেন তো অব আছে না, রব রব অব, তাহলে অবের পরিবর্তে আবার কি, আবার রস্যকার হবে গুরু। এইখানে আর কোনো শেষে কোনো বর্ণ বাকি নাই যা উচ্চারণ হচ্ছে, এমন কিছু নাই। তার মানে এখানে প্রত্যয় নাই, অর্থাৎ স্বরে অ। আর স্বরে অর পরিবর্তে ইষ্ণ লেখা থাকতে পারে। তো আশা করি এখন গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয়টা বুঝতে পারছেন কেন এরকম হয়েছিল। বলেন তো এইটা ভাঙলে কি হবে? ভৌতিক। কি হবে? ভৌতিক। ভৌতিক, রাইট। আর ভূত বানান অবশ্যই দীর্ঘকার হয়, এটা জানেন। তাহলে ভূত যোগ কি ইক। একজন একটু বলবেন যে ইকের পরিবর্তে আর কি লেখা থাকতে পারে? ইশনিক থাকতে পারে। ইক ইশনিক, উচ্চারণ কিন্তু একই আছে। ওই যে ইক ইশনিক, উচ্চারণ ঠিক আছে। ইষ্ণটা হচ্ছে এক্সট্রা বর্ণ, এখানে একটা হসন্ত চিহ্ন হবে। ঢাকা ইউনিভার্সিটিতে অনেক 2-3 বছর একটা প্রশ্ন আসছিল, আমি একটু দেই, দেখেন তো এটা ভাঙতে পারেন কিনা। জাগরুক, এটার প্রকৃতি প্রত্যয় কি হবে? জাগরুক। এটা দেখেন 9-10 বই অলরেডি দেওয়া আছে। এরকম হবে না? জাগ অর, অর আছে নাকি নাই এর মধ্যে? আছে কিন্তু। জাগ অর, এই যে অর, জাগ অর, এরপরে হচ্ছে উক, জাগরি যোগ উক, জাগরুক। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রত্যয়ের প্রশ্ন সবচেয়ে বেশি আসে হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, সবচেয়ে বেশি সংস্কৃত কৃত প্রত্যয়। এরপরে হচ্ছে আসবে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, দেন হতে পারে হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয় কোনগুলো সেটা অবশ্যই অবশ্যই 9-10 বাংলা ভাষার ব্যাকরণ বই দেখে মুখস্থ করবেন। যেমন কি কি আছে? ওয়ালা, আনা, পনা, সা, দার, দানি, বাস, বন্দি, খোর। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় নিচের কোন শব্দটি বিদেশি প্রত্যয় যোগে গঠিত, সেক্ষেত্রে আপনি আনসার করতে পারবেন যদি 9-10 বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের এই জিনিসগুলো জানা থাকে। তাহলে বলেন তো, আমদানি, জামদানি, ফুলদানি, খামদানি এগুলো কোন দেশি প্রত্যয়ের মাধ্যমে গঠিত? বিদেশি। দানি হচ্ছে বিদেশি, এই যে দানি। আমদানি, জামদানি, খামদানি। চাপাবাস, ধোকাবাস, এই যে বাস, বিদেশি। এরপর সুদখোর, ঘুষখোর, বিদেশি খোর। সওদাগর, কারিগর, বিদেশি গর। এরপর হচ্ছে জবানবন্দি, বন্দি। একটা প্রশ্নের আগে অনেকবার আসছে, সেটা হচ্ছে যে নিচের কোন শব্দটি প্রত্যয় নয়, সেখানে এইটা ছিল। এই সই প্রত্যয়টা কখনো প্রত্যয় হিসেবে ব্যবহার হয়, কখনো প্রত্যয় হিসেবে ব্যবহার হয় না। আপনার বোধহয় পড়েছেন, একটু বলেন তো। সই একটা অর্থ প্রত্যয়, আর একটা অর্থ কি? স্বাক্ষর। রাইট, স্বাক্ষর। যেমন টিপ সই, এই সই কিন্তু প্রত্যয় না। নাম সই, এই সই কিন্তু প্রত্যয় না। আর একটা জায়গা দেখাবো, সেটা হচ্ছে সাধারণত তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আকার থাকলে আকারটা উঠে যায়। যেমন যদি আপনাদেরকে বলি নাগরিক শব্দটির প্রকৃতি প্রত্যয় কি, খুব ইজিলি বলে দিতে পারবেন। বলেন তো কি হবে? নগরযৌগিক। তার মানে দেখেন এই যে আকারটা কিন্তু উঠে গেছে। শব্দের প্রথম বর্ণে আকার থাকলে আকারটা উঠে যায়। সব জায়গায় না, 2-1টা উদাহরণ ব্যতিক্রম আছে, কিন্তু 99.99% ক্ষেত্রেই আকার থাকলে আকার উঠে যাবে। নগর যোগ ইক, আর ইকের পরিবর্তে কি হতে পারে? ইশনিক।
তাহলে সামাজিক কি হবে? সামাজিক আকার তুলে দেন, সমাজ যোগ সমাজ ইক। যোগ ইক। তাহলে বলেন তো এইটা কি হবে? সর্বাঙ্গ, সর্বাঙ্গীন কি হবে? সর্বযুগাঙ্গীন নাকি? না। এই আকার কিন্তু উঠবে না, আবার বুঝে এই আকার উঠবে না, আকার হচ্ছে প্রথম বর্ণের সঙ্গে সর্বযোগ থাকলে অঙ্গ। উঠবে। হয় নাই। সর্বাঙ্গ, সর্বাঙ্গ যোগ ইন, সর্বাঙ্গ যোগ ইন, সর্বাঙ্গীন। এই আকার আবার তুলতে যাবেন না, আকার শব্দের প্রথম বর্ণ থাকলে ওঠে। এটা তো প্রথম বর্ণ, এটা তো ভিতরে। সর্বাঙ্গ যোগ ইন। দানবের প্রকৃতি প্রত্যয় করেন, দানব, মানব, যাদব। একটা করলে বাকি সবগুলো পারবেন। দনু যোগ অ। আচ্ছা, দনু যোগ, ওই যে আকার আছে আকারটা উঠায় দেন। এরপর অব আছে, অবের পরিবর্তে রস্যকার দিয়ে দেন। এরপরে পিছনে কিছুই নাই, সুতরাং অ অথবা ইস ন থাকতে পারে, বাকি সবগুলো একই রকম। মনোযোগ অ, যদু যোগ অ, লঘু যোগ অ। একটা ব্যতিক্রম প্রশ্ন আসতেই পারে পরীক্ষায়, যেমন হচ্ছে পাণ্ডব, এই আকারটা উঠবে না, এটা পাণ্ডু যোগ অ হবে, আকার থাকবে। এটা বলেছিলাম দুই একটা জায়গায় ঝামেলা হবে। পাণ্ডব, পাণ্ডবের মূল শব্দে আকার থাকবে, পাণ্ডু যোগ অ, পাণ্ডব। এরকম আরেকটা উদাহরণ দেব, তবে ওটা আকার উঠে যাবে, কিন্তু পরীক্ষার জন্য অনেক। তাণ্ডব, আকার